হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএম এডুকেশন চ্যানেল। আজ আমার সঙ্গে রয়েছে মিস্টার অনিরুদ্ধ সেন। 2022 সালে যে সিজিএল এর এক্সাম হয়েছিল সেখানে তিনি কোয়ালিফাই করেছেন এবং 44 র্যাঙ্ক হয়েছে। তো অনিরুদ্ধ বাবু, আজকে মেইনলি যে বিষয়গুলো আপনার কাছ থেকে জানবো, অলরেডি একটা ভিডিও আমাদের হয়েও গেছে চ্যানেলে, সেখানে আপনার সম্পর্কে ডিটেলস রয়েছে। তো এখন আমি জানবো, এবছর 2024-এর তো নোটিফিকেশন বেরিয়েছে, তো যারা নতুন করে একদম প্রিপারেশন শুরু করছে বা কিছুদিন হলো প্রিপারেশন নিয়েছে, তাদের আর কি সামনে আর কি যে স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত সেগুলো নিয়ে আমরা মেনলি আলোচনা করব। ঠিক আছে। তো আমি আগে একটু আপনার কাছে জিজ্ঞাসা করবো যে জয়নিং এর পর তো একটু প্রসেসটা বলুন, মানে যারা আর কি ভিডিওটা দেখছে তো তাদের একটু হলেও ভালো লাগবে যে প্রসেসগুলো কিভাবে একটু শুনে নিয়ে এগোতে পারবে তারা। হ্যাঁ, মানে আমাদের ফাইনাল রেজাল্ট বেরোয় 13ই মে। তারপরে তোমার ইনকাম ট্যাক্সে কি হয়, ইনকাম ট্যাক্সে যেহেতু একটা স্টেট প্রিফারেন্সের ব্যাপার থাকে, তো আমাদের সিবিডিটি থেকে মানে ইনকাম ট্যাক্সের যেটা বোর্ড, ওই বোর্ড থেকে আমাদের প্রথমে স্টেট প্রিফারেন্স ফর্মটা চাওয়া হয়। স্টেট প্রিফারেন্স ফর্ম চাওয়ার পরে একটা স্টেট অ্যালোকেট হয়। এটা অনলাইনের প্রসেসটা এখন হয়ে গিয়েছে আমাদের সময় থেকে, তার আগে অফলাইন হতো। তো একটা স্টেট অ্যালোকেট হয়ে যাওয়ার পরে সেই স্টেট থেকে আপনার কল আসে ডিভির জন্য। তো ডিভির জন্য একটা ডেট বলে দেওয়া হয় এবং নিজের জেলার কোন সিএমওইচের সই লাগে মেডিকেল, ওখান থেকে মানে ডিস্ট্রিক্ট হাসপাতাল থেকে মেডিকেল হয়ে একটা ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট বলে দেওয়া হয়। সেইটা দিনে ওই মেডিকেল সার্টিফিকেট বাকি ডকুমেন্টস নিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল। তারপরে একদিন, এখন যেটা রোজগার মেলার মাধ্যমে হচ্ছে, তারপরে একদিন জয়েনিং লেটার ইস্যু হয়ে যাবে, একটা ডেট দেওয়া থাকবে, গিয়ে জয়েন করো, জাস্ট ওখান থেকে দিন থেকে স্যালারি শুরু হয়ে যাবে। ট্রেনিংটা কোথায় ছিল? ট্রেনিং দেখো, যে প্রথমে যখন জয়েনিং হয়, জয়েনিং কলকাতা আয়কর ভবনে হয়, হেডকোয়ার্টার যেখানে। তারপর সেখান থেকে পোস্টিং দেওয়া হয়, 1-1.5 মাস পরে ওখানে রাখে এস্টাবলিশমেন্ট সেকশনে, তারপরে পোস্টিং দেওয়া হয়। আমার যেমন বহরমপুরে পোস্টিং হয়েছে, মুর্শিদাবাদ বহরমপুর। তো পোস্টিং হওয়ার পরে কয়েক মাস পরে বা কখনো কখনো 6 মাস পরে ট্রেনিং এর কল আসে, মানে ট্রেনিং ব্যাচ ধরে ধরে হয়। মানে আমাদের সময় 60 জন মতো ট্রেনিং করেছিল শুধু কলকাতার, তোমরা চিনবে অনেকেই, রুবি হাসপাতাল যে জায়গাটা আছে, মানে রুবি মোড়, ওইখানে ট্রেনিং সেন্টারটা রয়েছে, ন্যাশনাল একাডেমি অফ ডাইরেক্ট ট্যাক্সেস। তো ওখানে ট্রেনিং হয় এবং শুধু ওয়েস্ট বেঙ্গলের না, নর্থ ইস্ট রিজিয়ন, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই কটা জায়গার ট্রেনিং মানে কলকাতায় হয় আর কি। তো 3 মাসের ট্রেনিং হয় ওখানে। 3 মাস ট্রেনিং হলো, তারপরে বহরমপুরে দিল, তারপর থেকে এখন অবধি না, আমি জয়েনিং করেছি কলকাতায়, তারপরে বহরমপুর পোস্টিং হলো। বহরমপুরে 2-3 মাস থাকার পরে ট্রেনিং হয়। তো 3 মাস ট্রেনিং হওয়ার পরে আবার মার্চ মাস থেকে আমি আবার বহরমপুরে মানে ফেরত চলে গেছি আর কি। মানে এরকম না যে জয়েনিং এর সঙ্গে সঙ্গে ট্রেনিং হয়, জয়েনিং হয়, কিছু মাস চাকরি হয়, বা কারোর 1 বছর চাকরির পরেও ট্রেনিং এর কল আসতে পারে। যে 44 র্যাঙ্ক হয়েছে, তো সেইটা কি মানে ওয়েস্ট বেঙ্গলে তো প্রথম? না, ওয়েস্ট বেঙ্গলে আমি অ্যাকচুয়ালি দ্বিতীয় বা তৃতীয় হয়েছিলাম, কারণ আমার আগে একজন আছে, এটা আমি খোঁজ পেয়েছিলাম, মণিময় পাল বলে একজন, এখন মনে হয় ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ আছে, এএসআই নেমিয়ে নিয়েছিল। এটা ওয়েস্ট বেঙ্গলে হয়তো 2nd বা 3rd র্যাঙ্কে। আপনার যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট ইনকাম ট্যাক্সে আমার আগে একজন ছিল, কিন্তু সে বাঙালি না, সে জয়েন করেনি আর কি। মানে জয়েনিং এর মধ্যে আমি প্রথম। আচ্ছা, এই যে ইনকাম ট্যাক্স আর কি যারা আর কি পায়, বিশেষ করে মানে অনেকেই থাকে যাদের আর কি দূরে দূরে অনেক পোস্টিং হয়, তো সেক্ষেত্রে একদম স্টেটে আর কি পাওয়া যায়, তো তার জন্য তো প্রিপারেশনটা যথেষ্ট আর কি স্ট্রাগলের মধ্যে দিয়েই গেছে। তো এবার যারা আর কি ভিডিওটা দেখছে, তো তাদের জন্য আমি মানে বলবো তাদের হয়েই যে প্রশ্নগুলো, যে এখন কি করণীয়, এখন সামনে যে সব আর কি ক্যালেন্ডার বলেও দিয়েছে যে হবে কি হবে না হবে, তো সেই হিসাবে যারা প্রিপারেশন নিচ্ছে, হয়তো আগের বার ভালো পোস্ট পায়নি, যাদের আর কি অনেকে আছে যারা পেয়েও হয়তো অনেক দূরে রয়েছে, আবার দিতে চাইছে ভালো পোস্ট আর কি, ড্রিম পোস্ট যেটা, সেটা আর কি ক্র্যাক করতে চাইছে। তো আপনি কি বলবেন যে এখন প্রিপারেশনটা কেমন করে নেওয়া উচিত? মানে আমি প্রথমে বলবো যে যারা অলরেডি প্রিপারেশনের মধ্যে রয়েছে, তো তাদের জন্য আপনি, যারা ধরো অলরেডি প্রিপারেশনের মধ্যে আছে বা অন্য কোনো জবে রয়েছে বা সিজিএলএ রয়েছে, হয়তো বাইরের স্টেটে রয়েছে, মানে একটা ভালো র্যাঙ্ক করা টার্গেট করছে, তাদের কাছে এখন এনাফ টাইম রয়েছে। যেমন সেপ্টেম্বর অক্টোবরে প্রিলিমস, তারপরে ডিসেম্বরে রয়েছে মেন্স, ডিসেম্বর বা পরের বছর জানুয়ারিতে, তো সাফিসিয়েন্ট টাইমই রয়েছে। এই টাইমটাই যতটা চেষ্টা করতে হবে। আমি জানি না মানে নিউ ভেন্ডার এসেছে কিনা, আমার ঠিক জানা নেই, তবে এসে গিয়ে থাকলেও কোনো ব্যাপার না, সেটা যতটা পারা যায় সিজিএল 22-23 এই দুটো বছরের পেপারগুলো ভালো করে অ্যানালাইসিস করে, বিশেষ করে জিকে আর ইংলিশটা খুব ভালো করে অ্যানালাইসিস করে সেটা রেডি করতে হবে। তার বুক লিস্টটা আমি বলে দেবো এই ভিডিওতেই। আর ম্যাথ রিজনিংটা আগের মতোই রয়েছে, বেশি চেঞ্জেস হয়নি, তো সেটা
নর্মালি যেরকমভাবে প্র্যাকটিস করছে সেরকমই করতে হবে। আর যতটা পারা যায়, এখন যাদের প্রিপারেশন অনেকটা হয়ে আছে, যতটা পারা যায় তাদের এখন দিনের রুটিন হবে একবেলা মক দেবে আর পরের বেলা সেটাকে অ্যানালাইসিস করবে আর রিভিশন দেবে। ধরুন আমি মক দিলাম, মকে আমি ধরুন 25টা অঙ্কের মধ্যে 2টো অঙ্ক পারলাম না, 2টো অঙ্কের মধ্যে একটা ধরুন নাম্বার সিস্টেমে, একটা ধরুন মেন্সুরেশনে, তো আমি নাম্বার সিস্টেম রিভিশন দেবো, মেন্সুরেশন রিভিশন দেবো। আবার পরের মক দিলাম, সেই মকে হয়তো 2টো কোয়েশ্চেন পারলাম না, দুটোই দেখা গেলো টাইম অ্যান্ড ওয়ার্কের, তো আমি টাইম অ্যান্ড ওয়ার্ক রিভিশন দেবো। এইভাবে প্রিপারেশন চলবে, এক্সট্রা কিছু করার এখন প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে আমি যদি বলি যে আপনার কথা, আপনি যখন আর কি প্রিপারেশন ছিলেন, তো ডেইলি যে একটা টাইম টেবিল, তো সেটা কেমন ছিল? আর মানে সকলের রুটিন তো এক হয় না, এক করাও পসিবল না, এক এক রকম এক একজন আর কি কর্মরত, তো সেক্ষেত্রে আর কি আপনার টাইমটা কেমন ছিল? হ্যাঁ দেখুন, আমি যেহেতু কর্মরত ছিলাম তো আমার 3 ঘন্টা মতন সময় হতো। তো 3 ঘন্টার মধ্যে আমি 1 ঘন্টা পুরো ইংলিশ পড়তাম। আমি পিনাকেল থেকে টপিক ধরে ধরে মানে মোটামুটি 100টা কোয়েশ্চেন করার মতো টার্গেট নিয়েছিলাম দিনে। মানে গ্রামার 20টা, গ্রামারের মধ্যে এরর 10টা, ইমপ্রুভমেন্ট 10টা, ভোকাব ধরুন 30টা, ইডিয়ম 10টা, ওয়ান ওয়ার্ড 10টা, সিনোনিম অ্যান্টোনিম 10টা, তারপরে কম্প্রিহেনশন ধরুন আবার 20টা। এরকমভাবে মোটামুটি 100টা কোয়েশ্চেন আমি ডেলি করতাম 1 ঘন্টা। একটা রিজনিং এর মক দিতাম, 25টা কোয়েশ্চেন, 18 মিনিটের হয় টেক্সট বুকে, যেগুলো সেকশনাল মক পাওয়া যায়। তো সেটা অ্যানালাইসিস করতাম, ওটা টোটাল মিলে 1 ঘন্টা লেগে যেত। আর অঙ্ক আমি 1 ঘন্টা একটা টপিক ধরে প্র্যাকটিস করতাম, যেগুলো আমার একটু উইক মনে হয়েছিল। আর জিকে পড়াটা আমি সিজিএল এর সময়টাই মানে ওই 4-5 মাসে আমি সময় পাইনি। আগে পড়া ছিল, আগে আমার ডাব্লিউবিসিএস প্রিপারেশন ছিল 1-1.5 বছরে, তার জন্য আমার ভালো করে পড়া ছিল। তো সেটা ওই এক্সামের আগে জাস্ট কয়েকদিন আমি একটু চোখের মানে পাতা উল্টে গেছিলাম। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা সপ্তাহে 1 দিন করে পড়তাম, রবিবার ছুটি পেতাম, রবিবার সারাদিন কারেন্ট অ্যাফেয়ার্স পড়তাম। এইভাবে প্রিপারেশন নিয়েছি আমি সার্ভিস চলাকালীন। সেটা আর কি ধরুন 2025, ঠিক আছে, 2025কে যারা টার্গেট করছে, যারা ধরুন সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করেছে বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তাদের হাতে এখনো 1টা বছর সময় রয়েছে। তো তাদের আর কি জন্য আপনি কি বলবেন, তাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত? হ্যাঁ, যারা 2025 টার্গেট করছে বা যাদের কাছে একটা পুরো বছর সময় রয়েছে, তো তাদের এখন উচিত মানে প্রথমে বুক লিস্ট একটা নির্ধারণ করে নেওয়া। বুক লিস্ট আমি যেটা বলবো ওটা ফাইনাল না, বিভিন্ন অ্যাসপিরেন্ট বিভিন্ন রকম সাজেস্ট করে, তার যেটা কমফোর্টেবল মনে হবে সেই নয়, একটা বুক লিস্ট আগে ফিক্স করতে হবে। বুক লিস্ট ফিক্স করে এসএসসির প্রিপারেশনটা মানে সুবিধার, কারণ প্রিভিয়াস ইয়ার পেপার সব অ্যাভেলেবেল রয়েছে, কোয়েশ্চেন আপনার পুরো প্রিভিয়াস ইয়ার প্যাটার্নের উপর বেস করেই আসছে, এক্সাম রেগুলার হচ্ছে, আপনার কত স্কোর করছেন জানতে পারছেন, অ্যান্সার কি, সব মানে স্বচ্ছ প্রসেসে এক্সাম হচ্ছে। তো সেই জন্য প্রথমে প্রিভিয়াস ইয়ার পেপারটা একটু ঘেটে নিতে হবে। মেন কাজ ওটা, প্রথমে প্রিভিয়াস ইয়ার পেপারটা ঘাটতে হবে, ঘেটে বুঝতে হবে যে কোন কোন টপিকগুলো মানে কোন কোন সাবজেক্টের কোন কোন টপিকগুলো বেশি এক্সামে আসছে। তো সেই অনুযায়ী বুক লিস্ট টার্গেট করে একটা রুটিন বানিয়ে পড়তে হবে রেগুলারলি। আর টার্গেট করতে হবে 6 থেকে 8 মাসের মধ্যে সিলেবাসটা শেষ করে, যাতে এক্সামের প্রিলিমসের আগে অন্তত 3 মাস সময় পাওয়া যায় রিভিশন দেওয়ার জন্য। আর একদম মানে উইকলি টার্গেট করে পড়লে মানে সবচেয়ে ভালো হবে। ধরুন আমার কাছে 8 মাস মানে 30টা উইক তো রয়েছে, তো 30টা উইকে আমার টার্গেট করতে হয় ম্যাথে 30টা চ্যাপ্টার রেডি করা, বা জিকে 30টা টপিক রেডি করার, ইংলিশে 30টা টপিক রেডি করা এইভাবে। যাদের মানে 1 বছরের মধ্যেই ক্র্যাক করতে হবে এমন একটা মানসিকতা রয়েছে, তাদের একদম রুটিন করে নিয়মানুবর্তিতা ভাবে ডিসিপ্লিন রয়েছে পড়াশোনা করা উচিত এখন। তো সেক্ষেত্রে আমি যদি বলি, প্রথমে আমি ম্যাথটা নিয়ে আসবো, ঠিক আছে। ম্যাথের আর কি প্রিপারেশন স্ট্র্যাটেজি আর কি কেমন হওয়া উচিত? তো সেক্ষেত্রে আর কি ডাব্লিউবিসিএস এর যে ম্যাথ বা স্টেট লেভেলের যে এক্সামগুলো হয়, হ্যাঁ, সেই আর হলো এই ক্ষেত্রে একটু ডিফারেন্স রয়েছে। তো সেক্ষেত্রে আপনি কোন বই ফলো করতে পারেন বা কোনো মানে কোনগুলো করলে আর কি ভালো? এসএসসির ম্যাথামেটিক্সের জন্য মানে ফাইনাল যে বইটা হবে সেটা হলো পিনাকেলটা মেইনলি প্র্যাকটিস করতে হবে, অথবা কিরণ একটা করলেই হবে, দুটোতেই প্রিভিয়াস ইয়ার পেপারস রয়েছে। আর তার সাথে টেক্সট বুকের মক, এগুলো পরের প্রসেস। একদম বিগিনারদের জন্য আমি বলবো RS আগারওয়াল মার্কেটে বেস্ট বই। RS আগারওয়াল যদি ভালো না লাগে, মানে ইংলিশে যদি অসুবিধা হয়, তাহলে সুবীর দাস করতে পারে বাংলায়। RS আগারওয়াল করাটাই আমার মনে হয় বেশি প্রিফারেবল হবে। তো ওটা একবার কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে পিনাকেল ধরতে হবে অথবা কিরণ ধরতে হবে। আর তার সাথে সাথে যেই টপিকগুলো আমি করছি রেডি হয়ে যাচ্ছে, সেই টপিকগুলোর উপরে সেকশনাল বা চ্যাপ্টার মক দিতে হবে টেক্সট বুক বা যে কোনো অ্যাপ থেকে। তাহলে আমি ধরুন প্রফিট লসটা পড়লাম, প্রফিট লস আমি ভিডিও দেখলাম কটা বিভিন্ন ইউটিউব চ্যানেলে, RS আগারওয়াল থেকে প্রফিট লস প্র্যাকটিস করলাম, তারপরে আমি যে মানে পারবো কিনা এক্সামে সময়ের মধ্যে করতে পারবো কিনা সেটা বোঝার জন্য তোমাকে মক দিয়ে দেখতেই হবে। আর লাস্টে গিয়ে পিনাকেল করতে হবে, ওটাই আমাদের এক্সামের আগে অবধি করে যেতে হবে।
এটা হলো পুরো ম্যাথের যে সিলেবাস বা ম্যাথের যে প্রসেস সেটা বলে দিলেন স্যার। তো আমি কটা ইউটিউব চ্যানেলও বলে দিই। ইউটিউব চ্যানেল ম্যাথের বেসিক আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার জন্য অ্যাডভান্স ম্যাথে পবন রাও স্যারের ক্লাস করা যেতে পারে। এরিথমেটিকের ক্ষেত্রে আরবির কিছু মানে ভিডিও আছে, সেগুলো করতে পারে। E1 কোচিং সেন্টারের ভিডিওগুলোও করা যেতে পারে। এছাড়া মানে খুব কম টিচারই অবশ্য পুরো সিলেবাসটা করিয়ে গেছে ইউটিউবে ভালোভাবে। মানে এটা খুঁজতে হবে আর কি, মানে একটা ওইভাবে একটা টিচার টার্গেট করে তার পুরো প্লে লিস্ট ওইভাবে ম্যাথের পাওয়া যাবে না। মানে ধরুন প্রফিট লস আমি এই টিচারের থেকে দেখলাম, টাইম অ্যান্ড ওয়ার্ক এই টিচারের থেকে দেখলাম, এইভাবে কিন্তু একবার যেই ফিক্স করে ফেলবো সেটা স্টিক থাকতে হবে। মানে প্রফিট লস একবার এই স্যারের থেকে দেখছি, একবার ওই স্যারের থেকে, এইভাবে করলে ঠিক হবে না। ফিক্স করে ওটা একটা আমার লগ বুকে একটা খাতায় লিখে রাখতে হবে যে আমার এই টপিক, তার এই বই আমি ফলো করব, এই ইউটিউব চ্যানেল দেখবো। সেটাই আমাকে কিন্তু পুরো প্রিপারেশন লাস্ট অব্দি করে যেতে হবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমাদের সোর্স কম রাখতে হবে। আমি একই ভিডিও দেখবো কিন্তু 2-3 বার করে দেখবো, ওই একই টপিকের 3-4 জায়গায় ভিডিও দেখে কোনো লাভ নেই। তো এবার একটা আমি প্রশ্ন করব, সেটা একটু অন্যরকম প্রশ্ন, যে ধরুন অনেকে আর কি প্রিপারেশন শুরুও করেছে, ঠিক আছে, শুরু করার পর হয়তো সেইভাবে আর কি একবার এদিক ওদিক এরকম আর কি রয়েছে। তো সেক্ষেত্রে আর কি অনেকের প্রশ্ন এটা থাকে যারা ধরুন একদম নতুন করে আর কি শুরুটা করছে, মানে গ্রাজুয়েশনের পরে, যে কোন চ্যাপ্টার গুলো প্রথমের দিকে করা উচিত বা কোনগুলো করলে আমার বেসটা ক্লিয়ার হবে। ম্যাথের ক্ষেত্রে মানে ম্যাথের ক্ষেত্রে এরিথমেটিক দিয়ে শুরু করতে হবে। এবার এরিথমেটিকের পার্সেন্টেজ আর রেশিও, এই দুটো চ্যাপ্টার হলো এই পুরো এরিথমেটিকের বেস। এই দুটো চ্যাপ্টার রেডি করব, তারপরে করব গড়, অ্যাভারেজ, তারপরে আমি বাকি টপিকগুলোতে আস্তে আস্তে ধরবো। যেমন পার্সেন্টেজ ভালো করে প্র্যাকটিস করলে আমি কি কি পেরে যাব, প্রফিট লস পেরে যাব কাছাকাছি পার্সেন্টেজের, তারপরে সিম্পল ইন্টারেস্ট পেরে যাব, কম্পাউন্ড ইন্টারেস্ট পেরে যাব, আরও বিভিন্ন চ্যাপ্টারের সুবিধা হবে। আমি যদি রেশিও প্রপোর্শন ঠিকভাবে করি, রেশিও প্রপোর্শন যদি ঠিকভাবে করলে পার্টনারশিপ পেরে যাব, মানে বয়সের অঙ্কগুলো পেরে যাব, আরও বিভিন্ন টপিকগুলো সব লাস্টে গিয়ে দেখা যাবে রেশিও পার্সেন্টেজ যা স্ট্রং আছে আর অ্যাভারেজ যা একদম টপিকটা মানে কনসেপ্টটা ক্লিয়ার আছে, সেই ম্যাথের পুরো এরিথমেটিক টপিকটা ভালো করে বুঝতে পারবে। আর অ্যাডভান্স ম্যাথে শুরু করতে হবে প্রথমে জিওমেট্রি আর মেনসুরেশন দিয়ে। এই দুটো থেকে সবচেয়ে বেশি পরিমাণ কোয়েশ্চেন আসে, এই দুটো ঠিকঠাকভাবে রেডি করতে হবে। এগুলো মেইনলি ফর্মুলা বেসড, ওই ফর্মুলা ধরে শিখে শিখে মানে শুরু করতে হবে আর কি। তো ম্যাথ নিয়ে আমি আশা করছি আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। যদিও কোনো প্রশ্ন বা এই বিষয়ে কোনো জানার ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, সেটা আর কি রিপ্লাই দেওয়া হবে। আচ্ছা, এবার আসবো একটু আমি ইংলিশটা নিয়ে। ইংলিশে অনেকেরই ভয় আর কি রয়েছে ম্যাথে। ধরুন আমি যদি স্টেট লেভেলের কথা বলি, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা পিএসসির কোনো এক্সাম দিক, তাদের অঙ্কটা জিআই বা অন্য সাবজেক্টগুলি ঠিকঠাকই হয়, কিন্তু ইংলিশ একটু সমস্যা হয়। তো সিজিএল এ তো ইংলিশ খুব গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন, কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত? এই মুহূর্তে দাঁড়িয়ে সিজিএল এর সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট ইংলিশ। মেন্সে 390-এর মধ্যে 135, প্রিলিমসে 50। তো সেই জন্য ইংলিশটা স্ট্র্যাটেজিটা ঠিকভাবে করে ঠিকঠাক বুক লিস্ট ফলো করে মানে এগোনো সবচেয়ে বেশি দরকার। আর ইংলিশের ক্ষেত্রে ইউটিউব চ্যানেল ফলো করার খুব একটা প্রয়োজন পড়ে না। ইংলিশের ক্ষেত্রে মেনলি পড়তে হবে। পড়া বলতে দুরকমভাবে আমি পড়বো। এক হলো ভোক্যাবটা ঠিকভাবে পড়বো। ভোক্যাবটা পড়তে পারো ব্ল্যাক বুক থেকে, যারা পড়তেই পারে। আমি নিজে পিনাকেল থেকে পড়তাম, এসপি বক্সি থেকে পড়তে পারে। যে কোনো একটা সোর্স, প্রথমে একটা সোর্স ঠিক করে নিতে হবে। ওখান থেকে আমি ডেলি অন্তত 20খানা করে ভোক্যাব পড়বো, দিনে 20খানা করে। আর নিউজ পেপার পড়বো। নিউজ পেপার কীভাবে পড়বো, নিউজ পেপার একটা আর্টিকেল সিলেক্ট করে নেবো, ওই একটা আর্টিকেলই পড়বো। একটা আর্টিকেল ভালো করে পড়ে সেখান থেকে ওয়ার্ডগুলো লিখে নেব। ওয়ার্ডগুলো লিখে ওয়ার্ডটার বেস ফর্ম লিখবো। যেমন ধরুন লেখা আছে প্রোক্লেমড, ওটা আমি লিখবো প্রোক্লেম, মানে বেস ফর্মটা একদম ভার্বের বেস ফর্মটা লিখবো। বেস ফর্ম লিখে ওটা কোন পার্টস অফ স্পিচ আছে সেটা লিখবো, তারপর ওটা একটা এক্সাম্পল লিখবো। এইভাবে নিউজ পেপারে আমার 5টা ওয়ার্ড হোক, 6টা ওয়ার্ড হোক, 7টা ওয়ার্ড হোক, এইভাবে রেগুলার করতে হবে। তাহলে ভোকাব আর গ্রামার স্ট্রং হবে একসাথে, আর পড়ার স্পিড বাড়বে। এইটা যদি করা যেতে পারে, এটা করতে মোটামুটি 30-40 মিনিট লাগবে দিনে, 1 ঘন্টাও লাগতে পারে কারোর। আর ভোকাব যদি রেগুলার করা যেতে পারে, আর গ্রামার তো রয়েছে, গ্রামার এমনি নর্মাল যেভাবে পড়া হয় ওভাবে পড়তে হবে। আর গ্রামার পড়তে যদি অসুবিধা হয়, মানে নিতু সিং আর এসপি বক্সি, তো সেইখানে দুটো প্লে লিস্ট রয়েছে। একটা তোমার এসপি বক্সির প্লে লিস্ট রয়েছে, 500-র কাছাকাছি ভিডিও রয়েছে। আর নিতু সিং এর প্লে লিস্ট এখন অনেক ইউটিউবারই তৈরি করেছে, 80-90টা ভিডিও বা 100টা ভিডিও হয়তো হবে। তো যেই টপিক পড়তে গিয়ে প্রবলেম হবে, গ্রামারের রিডিং পড়তে গিয়ে প্রবলেম হবে, ভিডিও দেখে নিলাম, বা কেউ সিলেক্টেড দাদা আছে বন্ধু, তাদের থেকে জিজ্ঞাসা করে নিলাম। বিভিন্ন গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, ফেসবুক, ওখানে আলোচনা করে নিলাম গ্রামারের ডাউটগুলো। ভোকাবে তো কারোর ডাউট হয় না, তো ভোকাব পড়ে পড়ে মুখস্থ করেই তৈরি করতে হবে। কিন্তু সবচেয়ে যেটা মেইন ইম্পর্টেন্ট, যেখান থেকে এখন
50%-এর কাছাকাছি কোয়েশ্চেন আসছে, সেটা হলো কম্প্রিহেনশন। সেই জায়গাটা ওই নিউজ পেপার পড়া ছাড়া আর দ্বিতীয় কোনো অপশন নেই। নিউজ পেপার পড়তে হবে আর মক টেস্টের সময় ভালো করে ওটা অ্যানালাইসিস করতে হবে, আর কোনো অপশন নেই ইংলিশে। আর বই বলতে আমি বলবো গ্রামারে নিতু সিং আর ভোকাবে এসবি বক্সি। আমার মানে এখানে রাখা আছে, এই যে এটা নিতু সিং, মানে হয়তো দেখতে পাচ্ছেন না, আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। ভোকাবের ক্ষেত্রে এই বইটা করতে পারে, এসবি বক্সির বইটা, আর নিতু সিংটা করতে পারে গ্রামারের ক্ষেত্রে। এই বইগুলো মানে মার্কেটে এসএসসির জন্য সবচেয়ে মানে বেনিফিশিয়াল আর সবচেয়ে রিলিভেন্ট বই এটা মার্কেটে এক্সামের জন্য। আচ্ছা, তো এবার আমরা একটু জেনে নেব যে জিকেটা নিয়ে, কারণ জিকে একটা ভাস্ট সিলেবাস, একদম স্ট্যাটিক জিকে থেকে শুরু করে পুরো সায়েন্স, ইতিহাস, ভূগোল সবই আর কি পড়তে হবে। তো সেক্ষেত্রে আর কি প্রিপারেশন, মানে যে কোনো একটা বই কি পড়া ভালো, নাকি ভিডিও, ইউটিউবে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখা ভালো? কারণ ইজিএল বা সেন্ট্রাল লেভেলের যে এক্সামগুলো, তো সেখানে আর কি ভিডিওর একটা বিশেষ গুরুত্ব থাকে, মানে অনেকেই আর কি ভিডিও দেখতে পছন্দ করে। তো আপনার কোনটা আর কি, কোনটা আপনি পছন্দ করতেন? হ্যাঁ, আমি তো ভিডিও তো দেখতামই। তো ভিডিওর সাথে ভিডিও তো দেখলে হবেই, কিন্তু ভিডিও দেখে আপনি রিভিশন দেবেন কি করে? রিভিশন দেওয়ার সময় তো ওইভাবে ভিডিও দেখা সম্ভব না, মানে প্লে লিস্টে 20টা ভিডিও রয়েছে, 30টা ভিডিও রয়েছে, রিভিশন দেওয়া সম্ভব নয়। তো একটা বই আমাকে ফলো করতে হবে ভালো করে, সেটা WBCS ম্যানুয়াল হতে পারে, WBCS ক্র্যাক হতে পারে, তরুণ গোয়েল হতে পারে, লুসেন্ট হতে পারে, যার যেটা মনে হয় ভালো। আমি যেটা ফলো করতাম, এটা আমি ফলো করতাম তরুণ গোয়েল। আর তরুণ গোয়েল ফলো করার আগে আমি ক্র্যাক WBCS পড়েছিলাম একবার, যখন WBCS প্রিপারেশন নিতাম। আর যদি কারোর কাছে একাধিক বছরের সময় থাকে, মানে 1-2 বছর সময় আছে, 25-এর অ্যাসপিরেন্ট বা 26-এর অ্যাসপিরেন্ট, সেকেন্ড ইয়ারে আছে, ফার্স্ট ইয়ারে আছে, অনেকে এখন তো এইচএস এর পর থেকে প্রিপারেশন নেয় অনেকেই, তো তাদের বলবো আমি সাবজেক্ট ওয়াইজ বই পড়তে। যেমন পলিটিতে লক্ষ্মীকান্ত পড়তে। এসএসসির জন্য কতটা রিলিভেন্ট না, কিন্তু নলেজ তো এটা অন্য এক্সামের কাজে লেগে যেতে পারে। বা এমনও হতে পারে এসএসসিতে হয়তো কঠিন কোয়েশ্চেন ভবিষ্যতে আসা শুরু করলো, জিকেতে অলরেডি কঠিন কোয়েশ্চেন আসে, র্যান্ডম কোয়েশ্চেন আসে, দেখা গেল তো মানে লক্ষ্মীকান্ত ইউপিএসসি টাইপের কোয়েশ্চেন আসতেই পারে। সেই দিন দূরে নেই যখন এরকম মানে ইউপিএসসিতে যে টাইপের কোয়েশ্চেন গুলো হয়, বা WBCS মেন্সে স্টেটমেন্ট আমার কোয়েশ্চেন ভবিষ্যতে আসতেই পারে। মেন্সে তো অলরেডি আসা শুরু হয়ে গেছে। যাদের কাছে সময় আছে তারা ওইভাবে সাবজেক্ট ওয়াইজ বই পড়তে পারে। পলিটিতে লক্ষ্মীকান্ত পড়লো, সায়েন্সে 19-এর বই পড়লো, ইতিহাসে জীবন মুখোপাধ্যায় পড়লো, ভূগোলে কার্তিক চন্দ্র মন্ডল পড়লো বা পেরিয়ার পড়লো, এইভাবে ইকোনমিতে নিতিন সিংহানিয়া পড়লো, এইভাবে পড়তে পারে। আর যারা অতটা সময় নেই, 6 মাস 1 বছরের মধ্যে প্রিপারেশন কমপ্লিট গোটাতে হবে, তাদের জন্য তরুণ গোয়েল সবচেয়ে ভালো আমার মতে। লুসেন্টও রয়েছে, ক্র্যাক WBCS রয়েছে, WBCS ম্যানুয়াল রয়েছে, সব ভালো বই। কিন্তু তার সাথে এটা মেন ইম্পর্টেন্ট, পিনাকেলের প্রিভিয়াস এর পেপার সলিউশন। জিকেতে এটা ম্যান্ডেটরি, এটা করতেই হবে, তাহলে প্যাটার্ন বোঝা যাবে যে এই প্যাটার্নে কোয়েশ্চেন হয় পরীক্ষায়। আচ্ছা স্যার, খুব ভালোভাবে আপনাদের হেল্প করছে, আমি আশা করছি যে যারা ভিডিওটা দেখছেন তাদের অনেকটাই হেল্প হচ্ছে। তো একদম লাস্ট যে টপিকটা জিআই, তাই তো? এবার জিআই এর জন্য আর কি কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত? হ্যাঁ, রিজনিং বা জিআই যেটা রয়েছে এসএসসির সবচেয়ে সহজ টপিক, সেটা তোমার একটা লিস্ট আছে, পিনাকেল একটা লিস্ট করে নিতে হবে যে কি কি টপিক থেকে কোয়েশ্চেন আসে। মোটামুটি 25 থেকে 30টা টপিক আছে, তার মধ্যে 10 থেকে 12টা টপিক হলো একটু কনসেপচুয়াল, যেমন নাম্বার সিস্টেম তো ম্যাথের টপিক, ক্যালেন্ডার, ক্লক, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ওটা পাজেলের মধ্যে পড়ে যায়। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজেল এগুলো রয়েছে। এছাড়া অর্ডার র্যাঙ্কিং রয়েছে, সিলোজিজম যে টপিকটা রয়েছে, এই টপিকগুলো রয়েছে। তো এই টপিকগুলো একটু ইউটিউব থেকে ফলো করা যেতে পারে, বা নোটস বানানো যেতে পারে ইউটিউবের বিভিন্ন ভিডিও থেকে। আর বাকি যে টপিক আছে পিওরলি মানে প্র্যাকটিস, আর কোনো উপায় নেই। মানে এরকম টাইম ধরে নিতে হবে, টাইম ধরে নিয়ে প্র্যাকটিস করতে হবে, অথবা টেক্সট বুক থেকে ওই টপিকটার উপর মক দিতে হবে। আর দিনে অন্তত একটা, মানে মোটামুটি একটা জায়গায় পৌঁছানোর পরে যখন একটা টপিক মোটামুটি বেসিক রেডি হয়ে যাবে, দিনে একটা করে প্রিলিমসের মক ম্যান্ডেটরি রিজনিং এর ক্ষেত্রে, মানে 25টা কোয়েশ্চেন 20 মিনিট টাইম, এইভাবে ডেইলি মক দিতে হবে। আর যদি পারা যায় 18 মিনিট 17 মিনিটে করতে পারলে সবচেয়ে ভালো, কারণ সিজিএল প্রিলিমস অত সময় থাকবে না, 1 ঘন্টার মধ্যে 4টে টপিক করতে হবে। 15 মিনিট আপনি ধরুন ইংলিশ করলেন, 5 মিনিট জিকে করলেন, 20 মিনিট চলে গেল, ওখানে 20 মিনিট ম্যাথ, 20 মিনিট জিআই। 20 মিনিটের মধ্যে ম্যাথ অনেকে করতে পারবে না, তাদের 25 মিনিট ম্যাথ করবে, 15 মিনিট জিআই করবে, বা কোনোভাবে করতে হবে আর কি। তো আমরা একদম ভিডিও শেষে চলে এসেছি। আমি আবারও বলবো, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে করতে পারেন। তো লাস্ট একটা প্রশ্ন, মক টেস্ট, ঠিক আছে? তো সেই মক টেস্ট গুলোর জন্য কোনটা কি ফলো করা উচিত, মানে কোনো অ্যাপ? মক টেস্টের বই তো এসএসসির জন্য একেবারেই মানে দরকার নেই, কারণ পরীক্ষা তো অনলাইনে হবে, অনলাইনে প্রিপারেশন নেওয়াটাই বেস্ট, অনলাইনে প্র্যাকটিস করাটাই বেস্ট।
মক আমি শুধু টেক্সট বুকের দিতাম। এখন অনেক রকমের মক বেরিয়েছে, অনেক রকম চ্যানেলের, এই টিচারের মক, ওই টিচারের মক, লাইভ মক, ওসব আমি কখনো করিনি আর প্রয়োজনও পড়ে না। খালি টেক্সট বুকে যা মক আছে মোর দ্যান সাফিসিয়েন্ট। খালি এসএসসি সিজিএল আর এসএসসি সিএইচএসএল এর মকের যা সিরিজ, ওইটা শেষ করাই বিশাল চ্যালেঞ্জিং। টার্গেট রাখতে হবে ওটা শেষ করার, মানে সব ধরনের মক দিতে হবে। আমি কি করতাম, আমি ছোট মক দিয়ে বেশি প্রেফার করতাম, 10টা কোয়েশ্চেনের, 15টা কোয়েশ্চেন, 20টা কোয়েশ্চেনের। তো এইগুলো মানে কম টাইমের মধ্যে এগুলো দিয়ে আমি বেশি প্রেফার করতাম। ওইভাবে দিয়ে পুরো শেষ করতে হবে। আর চ্যাপ্টার ওয়াইজ মক খুব ভাইটাল। একটা টপিক পড়ার পরে, রিভিশন দেওয়ার পরে একটা মক দিয়ে দেখা যে আমি কতটা বুঝলাম, কতটা শিখলাম, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওইভাবেই আমি মনে পড়ে এখনো মেইনসের আগে আমি কোন কোন ম্যাথের টপিক পারি না সেগুলোই মক দিয়ে দিয়ে শিখেছিলাম। 10টা কোয়েশ্চেনের মক দিতাম প্রতিটা চ্যাপ্টারে, কোনোটায় 8টা পেতাম, 9টা পারতাম, কোনোটায় 3টে পারতাম, 4টে পারতাম। ওইভাবে আমি বুঝতে পেরেছিলাম, সেইভাবেই আমি রিভিশন দিয়েছিলাম। আচ্ছা, শুধু টেক্সট বুক ফলো করলেই হবে। তো অনেক ধন্যবাদ আমাদের বিএম এডুকেশন চ্যানেলে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ দাদা তোমাকে।